গ্রুপে একটু এসএমএস দাও তো ডিপয়, গ্রুপে এসএমএস দাও। আমরা 29 ধারা আর 19 ধারা দুইটা এক করে পড়লাম। এখন আমরা দেখেন 31 ধারাতে চলে যাব। 31 ধারা থেকে আমরা 34 ধারা পর্যন্ত পড়ব, তারপরে আমরা আরও পড়ব। 31 থেকে 34 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো দলিল সংশোধন বা কোনো চুক্তি সংশোধন, এখানে দেখব কারা দলিল এবং চুক্তি সংশোধন করতে পারে, কোন কোন ক্ষেত্রে দলিল এবং চুক্তি সংশোধন করা যায়, এবং দলিল এবং চুক্তি সংশোধনের জন্য কতদিনের মধ্যে মামলা করতে হয়, এটা আদালতের কোন ধরনের ক্ষমতা, এবং তামাদি আইনের কত অনুচ্ছেদে বলা আছে, এই বিষয়গুলো আমরা দেখব। এখন দেখেন এই যে 31 থেকে 34 ধারা, এটা কিন্তু আলাদা একটা অধ্যায়। দলিল সংশোধন, রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, ইংরেজিটা মনে রাখবেন। এখন আপনাদের এই ইংরেজিটা যদি মনে না রাখেন, তাহলে এটা দলিল রদ বা বাতিল করতেছে নাকি সংশোধন করতেছে এটা কিন্তু বোঝা যাবে না। কারণ এইখান থেকে প্রশ্ন আসলে আপনার বাংলাতে অবশ্যই আসবে, এবং ইংরেজি টার্মও দু একটা ইউজ করার মতো সমূহ সম্ভাবনা আছে। তাহলে দলিল সংশোধনের ইংরেজিটা কি? রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। এখন দেখেন দলিল সংশোধন কখন করতে হয়। অবশ্যই দলিলে যদি ভুল থাকে, দলিলে ভুল থাকলেই তো দলিল সংশোধন করবে, তাই না? একজনের নামের দলিল, একজনের মালিক জমির, আরেকজনের নাম চলে গেছে দলিলে, তাহলে ওই দলিলটা সংশোধন করতে হবে। তিনটা ক্ষেত্রে দলিল সংশোধন করা যায়, তিনটা ক্ষেত্রে। যদি প্রতারণার মাধ্যমে দলিল প্রণয়ন করা হয়, প্রতারণার মাধ্যমে, প্রতারণা তো বুঝতে পারতেছেন, ডিসিপ্ট। এখন দেখেন প্রতারণার মাধ্যমে যদি দলিল প্রণয়ন করা হয়, 2 নম্বরটা যে দলিলে পারস্পরিক যদি ভুল থাকে, উভয় পক্ষের ভুল আছে। 3 নম্বরটা দলিলের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য যদি প্রকাশ না হয়। এই যে তিনটা ক্ষেত্র, এই তিনটা ক্ষেত্র আপনাদের মুখস্থ রাখতে হবে। 1 নম্বরটা প্রতারণা, 2 নম্বরটা পারস্পরিক ভুল, 3 নম্বরটা দলিলের উদ্দেশ্য প্রকাশ পায় না। মুশফিক ভাই তিনটা ক্ষেত্র বলেন তো, না দেখে বলেন, মাত্র শুনলেন। তিনটা ক্ষেত্রে এই দলিল সংশোধনের মাঝে এবারে প্রতারণা, একটা হচ্ছে পারস্পরিক ভুল, হ্যাঁ, একটা হচ্ছে পক্ষদের সরি উদ্দেশ্য নিরূপণ হয় না। উদ্দেশ্য উদ্দেশ্য সৈকত ভাই বলেন, এই তিনটা ক্ষেত্র আপনি বলেন। একটা হচ্ছে আপনার প্রতারণার মাধ্যমে, আরেকটা হচ্ছে প্রতারণার কারণে, আরেকটা হচ্ছে যে পারস্পরিক ভুল, আরেকটা হচ্ছে যে উদ্দেশ্য যদি এখানে না হয় আর কি, আপনার উদ্দেশ্যটা যদি এই জায়গার প্রকাশ না ভিতরে পাই বা নিরূপণ করা না মেনশন যায়। না হয়। হ্যাঁ, 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 নিরূপণ না করা যায়, মেনশন না হয়। হ্যাঁ, সাবিয়া বলেন, তিনটা ক্ষেত্র বলেন। তিনটা ক্ষেত্রে দলিল সংশোধন করা যায়। প্রথমটা হচ্ছে প্রতারণা, দ্বিতীয়টা হচ্ছে পারস্পরিক পক্ষের ভুল, আর তৃতীয়টা হচ্ছে যে উদ্দেশ্য প্রকাশ না পায়। হ্যাঁ, এখন দেখেন এই দলিল সংশোধনের জন্য আবেদন করতে পারে কে, বা দলিল সংশোধন করতে পারে কে? 1 নম্বরটা হলো মামলার যে কোনো পক্ষ, বা ওই দলিলের যে কোনো পক্ষ, মানে বাদী হইতে পারে, বিবাদী হইতে পারে, প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ উভয়ই। 1 নম্বর ব্যক্তি চলে গেল, 2 শ্রেণীর ব্যক্তি দলিল সংশোধনের জন্য আবেদন করতে পারে। তাহলে
যে কোনো পক্ষ, 2 নম্বরটা তাদের প্রতিনিধি, স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো প্রতিনিধি। তাহলে দলিল সংশোধনের আবেদন করতে পারে কে কে? স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি এবং যে কোনো পক্ষ। ডিপয় কে কে দলিল সংশোধনের আবেদন করতে পারে? এক হচ্ছে যে কোনো পক্ষ, দ্বিতীয়ত হচ্ছে স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি। স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি, হ্যাঁ। এখন দেখেন এই 31 ধারা অনুযায়ী কি সংশোধন করা যায়? 31 ধারা অনুযায়ী কি সংশোধন করা যায়? আপনারা এক একটা প্রশ্ন করব আমি, প্রশ্ন অনুযায়ী আপনারা বুঝবেন কেন সংশোধন করতে হবে, কি সংশোধন করতে হবে, কে সংশোধন করতে পারে, কিভাবে সংশোধন করা যায়। তাহলে কি সংশোধন করতে হবে? লিখিত চুক্তি অথবা লিখিত দলিল, লিখিত চুক্তি এবং লিখিত দলিল। তাহলে 31 ধারাতে কি সংশোধন করা যায় আলামিন ভাই? লিখিত চুক্তি, লিখিত দলিল। লিখিত চুক্তি অথবা লিখিত দলিল। এখন দেখেন এই যে আপনার লিখিত চুক্তি বা লিখিত দলিল সংশোধন করার জন্য বা সংশোধন করবে কি করবে না, এটা আদালতের জন্য বিবেচনামূলক ক্ষমতা। এইটা আদালতের কোন ধরনের ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। এইটা আদালতের ডিসক্রিশনারি পাওয়ার, বিবেচনামূলক ক্ষমতা। সে সংশোধন করতেও পারে নাও পারে। যখন আপনার এই বিস্তারিত বিষয় দেখবেন, দেখার পরে ওই মামলার প্রিমিয়া ফেসিতে চোখ দিবেন, প্রিমিয়া ফেসি দেখবেন এবং অন্যান্য সাক্ষ্য প্রমাণ বা অন্যান্য ডকুমেন্ট দেখার পরে যদি বিচারকের মনে হয় যে সংশোধন করা প্রয়োজন, তাহলেই সংশোধন করবেন, ঠিক আছে। আর যদি মনে হয় যে না প্রয়োজন নাই, তাহলে সংশোধন করবেন না। তাহলে এটা নির্ভর করতেছে কার উপর? বিচারকের ইচ্ছার উপর। তাহলে এটাকে কি বলা হচ্ছে? দলিল সংশোধন করা বা না করে বিচারকের ডিসক্রিশনারি পাওয়ার, ডিসক্রিশনারি পাওয়ার। এই দলিল সংশোধনের জন্য কতদিনের মধ্যে মামলা করতে হবে? দলিল সংশোধনের জন্য কতদিনের মধ্যে মামলা করতে হবে? 3 বছরের মধ্যে মামলা করতে হবে। কতদিনের মধ্যে? 3 বছরের মধ্যে মামলা করতে হবে। এটা বলা আছে তামাদি আইনের তামাদি আইনের 95 এবং 96 অনুচ্ছেদে। তাহলে দেখেন আমরা কিন্তু তামাদি আইন থেকে অনেকগুলো কিন্তু আমরা আর্টিকেল পেয়ে গেলাম এসআর অ্যাক্টের সাথে কানেক্টেড। তাহলে আমরা যে তামাদি আইন এসআর অ্যাক্টের কানেক্টেড যতগুলো আর্টিকেল আছে, প্রত্যেকটা আর্টিকেল মুখস্থ করব আমরা, একটা আর্টিকেলও বাদ দিব না। তামাদি আইনের আর্টিকেলকে আমরা 3টা ভাগে ভাগ করব, একটা এসআর অ্যাক্টের সাথে, একটা দেওয়ানি কার্যবিধির সাথে, একটা ফৌজদারি কার্যবিধির সাথে। এই 3টা কানেক্ট করার পরে বাকি আর থাকবে 10টা মতো। টোটাল পড়াবো 45টা। 45টার মধ্যে মিনিমাম 3টা কমন পাবেনই। এটা ছিল তোমার, আমি পাইছি। সৈকত ভাই কিছু বলতেছেন? না, আমি বলতেছিলাম যে ওই যে প্রাইমা ফেসি আর্গুয়েবল কেস, এইটা একটু বুঝাই দিলে ভালো হইতো আর কি। প্রিমিয়া ফেসি, যে আপনি বলতেছিলেন না প্রাইমা হ্যাঁ প্রাইমা ফেসি আর্গুয়েবল কেস, এটা আসলে একটা টার্ম তো অনেকদিন মানে অনেক আগে শুনছিলাম, আমরা ভুলে গেছি আর কি। প্রিমিয়া ফেসি বলতে বোঝাচ্ছে যে কোনো মামলার আপাত দৃষ্টিতে প্রাথমিক যে দৃষ্টিভঙ্গি বা প্রাথমিক যে দৃশ্যমান বিষয়, যেটার উপর নির্ভর করে বা যেটা দেখে বিচারক মনে করতে পারে যে এই মামলাটা গ্রহণযোগ্য বা এইটা আপনার গ্রহণীয় হইতে পারে বা পারে না। যদি কোনো মামলায় প্রিমিয়া ফেসি থাকে, মানে যে আপনার বাদীর জিতার একটা সমূহ সম্ভাবনা থাকে বা আপনার ওই মামলাতে বাদী ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম একটা সম্ভাবনা যদি প্রাথমিকভাবে মামলা দায়েরের সময় বিচারক যদি অন্যান্য যে কাগজপত্র আছে, আসল ব্যক্তি নাই, যে প্রিমিয়া বেসিস আনতে চাইলো সেই ব্যক্তি সৈকত ভাইয়ের জন্য বলছিলাম, সৈকত ভাই মনে হয় নেট সমস্যা হয়েছে। আমি শেষ করি। তা ওই যে আপনার যে মামলার যে প্রাথমিকভাবে যখন দায়ের করবে, দায়ের করার সময় যে ডকুমেন্ট থাকবে, ডকুমেন্ট প্রাথমিকভাবে জবানবন্দি অন্যান্য বিষয়গুলো নেওয়ার পরে যদি মনে হয় যে বাদীর এই ধরনের প্রতিকার পাওয়া উচিত বা বাদীর প্রতিকার বা অধিকার লঙ্ঘন হয়েছে বা যেটার কারণে বাদীর জিতার একটা সম্ভাবনা থাকে, সেই এই যে আপনার এই বিস্তারিত বিষয়গুলোকে বলা হচ্ছে প্রিমিয়া ফেসি, প্রিমিয়া ফেসি, ঠিক আছে। এইটা আমি আরও বিস্তারিত আলোচনা করব যখন আমি দেওয়ানি কার্যবিধির ইনজাংশন পড়াবো,
টেম্পোরারি ইনজাংশন বরাবো, তখন আর কি আমি সৈকত ভাইয়ের জন্য বললাম। সৈকত ভাই দেখলাম যে মনে হয় নেট সমস্যা হয়েছিল। আমি আবার একটু বলছি যে ধরেন জি, যখন নেট একজন সমস্যা ব্যক্তি হয়েছে। যখন একজন ব্যক্তি কোনো একটা মামলা দায়ের করে, মামলা দায়ের করার শুরুতে প্রথম যেদিনকে ফাইলিং করবে ওই ফাইলিংয়ের দিনে যে ডকুমেন্ট সাবমিট করবে, যে জবানবন্দি দিবে, ওই সকল বিষয়গুলো বিস্তারিত বিচারক যখন দেখবেন, দেখার পরে যখন মনে করবেন যে বাদীর অধিকার খর্ব হয়েছে বা বাদীর আপনার প্রতিকার পাওয়ার হকদার বা প্রতিকার পাইতে পারে বা তার জিতার একটা সম্ভাবনা আছে, এই যে এই বিষয়গুলো যখন আপনারা এই প্রাথমিকভাবে দেখে বিচার একটা অনুমান করবেন যে আপনার যে এই মামলার প্রিমিয়া ফেসি আছে, যখন থাকবে তখন সেটা গ্রহণীয় হবে। বা ইনজাংশনের ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে প্রিমিয়া ফেসিটা ব্যবহার করা হয়। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে এই 31 ধারা থেকে এটা বলা যায় যে বাদীর স্বার্থ আছে আর কি, যেখানে বাদীর এখানে ইয়া হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে বাদীর অধিকার খর্ব হয়েছে বা বাদীর জিতার একটা সম্ভাবনা থাকে। এখন দেখেন, আদালত দলিল সংশোধনের জন্য আদেশ প্রদান করবেন না। কোন ক্ষেত্রে করবেন না? যে ক্ষেত্রে কোনো তৃতীয় শ্রেণীর ব্যক্তির সরল বিশ্বাসে মূল্যের বিনিময়ে কোনো অধিকার যদি অর্জন করে থাকে, যদি সেক্ষেত্রে কি করবেন না? দলিল সংশোধনের আদেশ প্রদান করবেন না। কোন ক্ষেত্রে করবেন না? যে ক্ষেত্রে ওই ব্যক্তি ওই দলিলের বাদীও না, বিবাদীও না, মানে প্রথম পক্ষও না, দ্বিতীয় পক্ষও না, কিন্তু ওই তৃতীয় পক্ষ ওই দলিলে আপনার কি করছে? সরল বিশ্বাসে চুক্তির বিনিময়ে কোনো অধিকার অর্জন করেছে। যদি এরকমের কোনো অধিকার অর্জন করে থাকে তাহলে সেক্ষেত্রে কি করা যাবে না? আপনার এই দলিল সংশোধনের আদেশ প্রদান করবেন না আদালত। তাহলে আমরা 31 ধারাতে কয়টা বিষয় পাইলাম, কি কি বিষয় পাইলাম? যে কোন ক্ষেত্রে কি করা যায়? দলিল সংশোধন করা যায়। একটা হলো প্রতারণা, একটা আপনার পারস্পরিক ভুল, আর একটা দলিলের উদ্দেশ্য যদি নিরূপণ করা না যায়। কে মামলা করতে পারেন? মামলার যে কোনো পক্ষ, দলিলের যে কোনো পক্ষ বা স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি কখন মামলা করতে পারেন? 3 বছরের মধ্যে মামলা করতে পারেন। এটা আপনার তামাদি আইনের অনুচ্ছেদ 95 এবং 96 বলা আছে। 3 বছরের মধ্যে মামলা করতে হবে। এইটা আদেশ দেওয়া আদালতের বিবেচনামূলক ক্ষমতা। আদেশ দেওয়া আদালতের বিবেচনামূলক ক্ষমতা। কি সংশোধন করতে পারে? লিখিত চুক্তি অথবা লিখিত দলিল সংশোধন করতে পারে। 31 ধারা নিয়ে আপনাদের আমি যে এগুলো পড়াইলাম প্রত্যেকটা থেকেই এক একটা এমসিকিউ আসার মতো। একদম আমি যে লাইনগুলো পড়াইলাম প্রত্যেকটা লাইনই গুরুত্বপূর্ণ 31 ধারা থেকে। ঠিক আছে? তাহলে 31 ধারা বোঝেন নাই, কোন জিনিসটা বোঝেন নাই কেউ? যদি কেউ না বুঝে থাকেন আমাকে প্রশ্ন করেন। 31 ধারাতে মাঝখানে বললেন যে ওই আপনার এক হইতেছে দলিল আর একটা হইতেছে চুক্তি। হ্যাঁ, এটা একটু মানে হ্যাঁ, এটা একটু যদি আবার একটু মানে বলতেন। এখানে বলা হচ্ছে এই কি সংশোধন করবেন, আদালত কি সংশোধন করবেন? লিখিত দলিল এবং লিখিত চুক্তি, এইগুলো সংশোধন করতে পারবেন। ঠিক আছে? জি হ্যাঁ, ঠিক আছে। আর কোনো কিছু এই 31 ধারা থেকে যদি কোনো এমসিকিউ আসে আপনারা উত্তর করতে পারবেন না? আমি যেগুলো পড়াইলাম এর বাইরে একটা প্রশ্ন হবে না 31 ধারা থেকে। যদি না, প্রশ্ন এখন আসে, পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। যদি প্রশ্ন আসে 31 ধারা থেকে, এর বাইরে একটা প্রশ্ন আসবে না। প্রশ্ন আসতে পারে এর বাইরে, আমার যেটা পড়ালাম এর বাইরে আসতে পারে। কখন আসতে পারে? যখন লিখিততে প্রবলেমেটিক প্রশ্ন দিবে। প্রবলেমেটিক প্রশ্নতে আপনাদের এই ধারণাটুকু যদি থাকে, এই ধারণা নিয়ে আপনারা নিজের মতো করে লিখতে পারবেন। এই ধারণা নিয়ে আপনারা নিজের মতো করে লিখতে পারবেন। হয়তো তখন সরাসরি আসবে না লিখিতর ক্ষেত্রে, তখন একটু ঘুরাইয়ে দিবে। কিন্তু এইগুলো যদি আপনি পারেন বা এইগুলো যদি আপনার মনে থাকে, আপনি নিজের মতো করে 100% প্রবলেমেটিক প্রশ্নের উত্তর করতে পারবেন। তাহলে 31 ধারা শেষ হয়ে গেল আমাদের। আমরা এবার চলে যাবো 32 ধারাতে। 32 ধারাতে দেখেন, 32 ধারাতে বলতেছে প্রিজামশন অ্যাজ টু ইন্টেন্ট অফ পার্টি।
প্রিজাম্পশন অ্যাজ টু ইন্টেন্ট অফ পার্টি। এই 32 ধারার টাইটেল, ইংরেজি টাইটেলটা আপনাদের মুখস্থ রাখতে হবে। মানে পক্ষগণের ইচ্ছা সম্পর্কে অনুমান। এই যে আপনার লিখিত দলিল, এই দলিলের পক্ষগণের উদ্দেশ্য কী ছিল এই সম্পর্কে বিচারক একটা অনুমান করবেন। ধরেন দুইজন ব্যক্তি একটা দলিল করলো, মুশফিক আর সৈকত দুইজন একটা দলিল করছে। দলিলের এই মুশফিক আর সৈকতের এই দলিল করার উদ্দেশ্য কী ছিল, এই উদ্দেশ্য নিয়ে আপনার বিচারক কী করবেন, একটা অনুমান করবেন। এই অনুমানটাই বলা আছে 32 ধারাতে। আর এখানে বিচারক কি অনুমান করবেন, কি মনে করবেন যে এই সৈকত আর মুশফিকের একটাই উদ্দেশ্য, সেটা হলো সুষম এবং সুবিচারমূলক চুক্তি সম্পাদন করা। সুষম এবং সুবিচারমূলক চুক্তি সম্পাদন করা। তাহলে ন্যায়পর এবং সুবিবেচনামূলক চুক্তি সম্পাদন করা এই মুশফিক আর সৈকতের একমাত্র উদ্দেশ্য। এইটাই হলো কি করবেন, বিচারক অনুমান করবেন। ক্লিয়ার হয়েছেন, বুঝতে পেরেছেন? ইংরেজি টাইটেলটা কি? প্রিজাম্পশন অ্যাজ টু ইন্টেন্ট অফ পার্টিজ। প্রিজাম্পশন অ্যাজ টু ইন্টেন্ট অফ পার্টিজ। তাহলে 32 ধারাটা আপনারা বুঝলেন যে এই যে দলিলের যে পক্ষ থাকবে, এই পক্ষের একমাত্র উদ্দেশ্য থাকবে ন্যায়পর বা সুবিবেচনামূলক চুক্তি সম্পাদন করা। ন্যায়পর বা সুবিবেচনামূলক চুক্তি সম্পাদন করা, এইটা হলো যে কি আপনার পার্টির একমাত্র উদ্দেশ্য। বুঝতে পেরেছেন? 32 ধারা বুঝেছেন? হ্যাঁ, মানে এইটা হচ্ছে যে আপনার ইন্টেনশনটা থাকবে পার্টিদের, সেটা হচ্ছে যে সুষম এবং হচ্ছে আপনার সুবিচারমূলক মানে ইয়ে থাকবে আর কি। চুক্তি সম্পাদন করার জন্য উদ্দেশ্য থাকবে, মানে কোনো খারাপ কোনো উদ্দেশ্য থাকবে না। প্রতারণা করা, সিটারি করা, বাটপারি করা, এই ধরনের কোনো উদ্দেশ্য থাকবে না। মানে যে পক্ষ থাকবেন ওই পক্ষদের আপনার প্রতারণা করা, জালিয়াতি করা, এই ধরনের কোনো উদ্দেশ্য থাকবে না। এই ধরনের কোনো উদ্দেশ্য পক্ষদের থাকবে না। এই কথাটাই বলা হচ্ছে আপনার 32 ধারাতে। এবং 32 ধারাতে বলতেছে যে এইটা অনুমান করবেন আদালত, এইটা অনুমান করবেন আদালত যে ন্যায়পর বা সুবিবেচনামূলক চুক্তি সম্পাদন করাই পক্ষগণের উদ্দেশ্য। হ্যাঁ, এবার 33 ধারাতে চলে যান। প্রিন্সিপাল অফ রেকটিফিকেশন। প্রিন্সিপাল অফ রেকটিফিকেশন, ইংরেজি টাইটেলটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। এই 33 ধারার ইংরেজি টাইটেলটা অবশ্যই মনে রাখতে হবে। এখন যদি আপনাদের পরীক্ষাতে চলে আসে প্রিন্সিপাল অফ রেকটিফিকেশন কত ধারাতে বলা আছে, আমি যেগুলো আপনার পরীক্ষাতে আসতে পারে আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় যে যে জায়গা থেকে প্রশ্ন আসবে প্রত্যেকটা জায়গায় আমি টাচ করতেছি এবং প্রত্যেকটা জায়গায় গুরুত্বপূর্ণ। দেখেন, প্রিন্সিপাল অফ রেকটিফিকেশন কত ধারাতে বলা আছে, এটা যদি পরীক্ষাতে আসে কি উত্তর করবেন? কত ধারাতে বলা আছে? 33 ধারা। 33 ধারাতে বলা আছে। এইটা কিন্তু আপনার ইংরেজি টাইটেলটা মনে রাখতে হবে যে প্রিন্সিপাল অফ রেকটিফিকেশন কত ধারাতে বলা আছে। বেশিরভাগ আপনার ভুল করবে কোনটা? 31 দিবে না, 32 দিবে, 34 দিবে, 33 আর আসবে না। 31, 32 আর 33, 34 এইগুলোর মধ্যে একটা মারাত্মক লেভেলের কনফিউশন তৈরি হয়ে যাবে যখন আপনারা বার কাউন্সিলের পরীক্ষাতে বসবেন। যখন পরীক্ষাতে বসবেন তখন কিন্তু আপনার একটা কনফিউশন তৈরি হয়ে যাবে। কেন তৈরি হবে? কারণ তখন কিন্তু আপনাদের মনের মধ্যে একটা আপনার টেনশন কাজ করবে, আপনাদের আলাদা রকম একটা উত্তেজনা কাজ করবে, বা আপনারা খুব একদম ফ্রেশ মাইন্ড আপনাদের থাকতে হবে। এখন যদি আপনারা এগুলো যে প্র্যাকটিস করতে থাকেন, হিউজ পরিমাণে প্র্যাকটিস করলেন, তখন কিন্তু এগুলো আপনার ভুল হওয়ার সম্ভাবনা নাই, ভুল হওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, তাহলে দেখেন যে এই প্রিন্সিপাল অফ রেকটিফিকেশন মানে সংশোধনের নীতিসমূহ কী কী। এই যে আপনার দলিল সংশোধন করবে, এই দলিল সংশোধনের নীতি কী কী। এক নম্বরটা হলো যে দলিলের উদ্দেশ্য কী ছিল, দলিলের উদ্দেশ্য কী ছিল, এই সংশোধনের সময় দলিলের উদ্দেশ্য কী ছিল এইটা লক্ষ্য রেখে সংশোধন করবেন। 2 নম্বরটা দেখেন, দলিলের বৈধ ফলাফল কী হবে, দলিলের বৈধ ফলাফল কী হবে। বিচারক যখন সংশোধন করবেন তখন দলিলের উদ্দেশ্যটা ঠিক রাখবেন। কোন উদ্দেশ্যে? এই যে আপনার সৈকত আর মুশফিক দলিলটা সম্পাদন করেছিল, এই উদ্দেশ্যটা ঠিক রাখবেন। কে ঠিক রাখবেন? বিচারক যখন সংশোধন করবেন। আর 2 নম্বরটা যে এই বৈধ চুক্তি বা এই আপনার দলিলের উদ্দেশ্য বা বৈধ ফলাফল কী,
বৈধ ফলাফল কি, এইটা যদি আপনার কার্যকর হয় এর ফলাফল কি হইতে পারে, এই ফলাফল কি হইতে পারে এইটাকে টার্গেটে রেখে সংশোধন করবেন। 3 নাম্বারটা দেখেন, দলিলের ভাষাগত দিক। দলিলের ভাষাগত দিক, দলিলের কোন ধরনের ভাষায় বা কোন ভাষায় প্রণয়ন করা হয়েছে, এই দলিলের ভাষাগত দিকটা কি করা লাগবে, দলিল সংশোধনের সময় মেনটেন করতে হবে। ঠিক আছে, যেমন ধরেন আমি একটা দলিল করলাম কি ভাষায়, বাংলা ভাষায়, বাংলা ভাষায় দলিল সম্পাদন করলাম, বিচারকের কাছে পরবর্তীতে হালকা একটু ভুল হয়েছে, আপনার সংশোধনের জন্য মামলা করে দিছে। এখন আমি লিখছি, দলিল লিখছি বাংলা ভাষায়, আর বিচারক পরবর্তীতে কেরালিয়া ভাষায় সংশোধন করেছে, তাহলে হবে? তাহলে তো হবে না। দলিলের ভাষাগত দিক, কোন ভাষায় লেখা হয়েছে, দলিলের উদ্দেশ্য কি ছিল, দলিলের বৈধ ফলাফল কি, এই বিষয়গুলো লক্ষ্য রেখে সংশোধন করতে হবে। ঠিক আছে, এইটাই হলো যে আপনার দলিল সংশোধনের নীতিসমূহ। বুঝতে পেরেছেন? তাহলে নীতি কয়টা আছে ডিপয়? 3টা পয়েন্ট স্যার। কি কি আছে? দলিলের বৈধ ফলাফল কি, আর দলিল হচ্ছে ভাষাগত দিকটা দেখবে, আর উদ্দেশ্যটা কি ছিল। উদ্দেশ্য কি ছিল, ঠিক আছে, এইটা গেল আপনার 33 ধারাতে। আর এখন দেখেন, সংশোধিত সংশোধিত চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন, সংশোধিত চুক্তিসমূহ বা দলিলসমূহ সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন। এখন দেখেন, এই আপনার যে আমরা এত সময় তো দলিল সংশোধন করলাম তাই না, বা চুক্তি সংশোধন করলাম, এই দলিল বা চুক্তি সংশোধন করলাম, এখন এটা কার্যকর করতে হবে না? কার্যকর করবেন কি করে? একটা দলিল সংশোধনের মোকদ্দমায় আদালত দলিল সংশোধনের আদেশ দেওয়ার পরে সংশোধিত বিষয়টি সুনির্দিষ্টভাবে আদালতের মাধ্যমে কি করা যাবে, কার্যকর করা যাবে। এখন যদি আপনাদের প্রশ্নতে আসে, পরীক্ষাতে আসে যে দলিল কার্যকর করতে পারে কে, বা সংশোধিত দলিল কার্যকর করতে পারে কে, একমাত্র কার্যকর করতে পারে আদালত, আদালত ছাড়া আর কেউ পারে না। তাহলে আপনাদের পরীক্ষাতে যদি আসে দলিল সংশোধিত দলিল কার্যকর করতে পারে কে, বা কার মাধ্যমে কার্যকর করতে হবে, উত্তর কি দিবেন আলামিন ভাই? আদালত। তাহলে ঠিক আছে, 34 ধারাটা আমরা পেয়ে গেলাম। তাহলে 32 ধারাতে আমরা কি পাইলাম, ইন্টেন্ট প্রিজাম্পশন অ্যাজ টু ইন্টেন্ট অফ পার্টিজ। আর 33 ধারাতে পাইলাম প্রিন্সিপালস অফ রেকটিফিকেশন। 33 ধারাতে পাইলাম যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, মানে সংশোধিত দলিল কিভাবে কি করা যায়, কার্য সম্পাদন করা যাবে, কে করবেন, আদালত করবেন। আর নীতি কি, উদ্দেশ্য কি ছিল, বৈধ ফলাফল এবং ভাষাগত দিক। আর প্রিন্সিপাল কি, যে ন্যায়পর এবং সুবিবেচনামূলক, ন্যায়পর এবং সুবিবেচনামূলক চুক্তি সম্পাদন করাই পক্ষগণের অধিকার ছিল, উদ্দেশ্য ছিল। এই যে আমরা 31 ধারা থেকে 34 ধারা পড়লাম, এর মধ্যে কিন্তু মিনিমাম আমি আপনার এমসিকিউ চলে আসছে কিন্তু 25 থেকে 30টা, 25 থেকে 30টা এমসিকিউ চলে আসছে। পরীক্ষাতে যদি আসে এর বাইরে থেকে কোনো এমসিকিউ আপনাদের পরীক্ষাতে আসবে না। এখন যদি আপনারা যদি এইগুলো যদি মুখস্থ করে ফেলেন, বা আমি যেভাবে বললাম যদি বুঝে ফেলেন, তাহলে আপনাদের ফেল করার কোনো কারণ আছে? প্রশ্নই আসে না ফেল করার। ফেল করবেন কেন? প্রশ্নই আসে না, পাস করবেন, 100% পাস করবেন। যেভাবে পড়াচ্ছি, যে যে প্রশ্নগুলো পড়াচ্ছি আপনারা বুঝে নেবেন, ক্লাসে পড়া ক্লাসে বুঝে নেবেন, ক্লাসের পড়া ক্লাসেই কমপ্লিট করে নেবেন। দেখেন, তারপরে আমরা এখন 35 ধারাতে চলে যাব। 35 থেকে 38 ধারা, 35 ধারা থেকে 38 ধারা। 35 ধারাতে বলতেছে দলিল বাতিল বা রদ, দলিল বাতিল বা রদ করা, দলিল বাতিল বা রদ করা। রেসিশন অফ কন্ট্রাক্ট, রেসিশন অফ কন্ট্রাক্ট 35 ধারা থেকে 38 ধারা। এখন দেখেন আমাদের কিন্তু এখানেও এই যে কিছু কিছু দলিল আছে, শুধু দলিল করলেই হয় না, সেগুলো বাতিল করারও প্রয়োজন হয়। কোন কোন ক্ষেত্রে দলিল বাতিল হবে বা রদ হয়ে যাবে, এইগুলো আমরা এখন পড়ব। এই যে আপনার রেসিশন অফ কন্ট্রাক্ট, এইটা আপনারা কি করবেন, ইংরেজি টাইটেলটা মনে রাখবেন। দেখেন, যে ক্ষেত্রে চুক্তির বিচারপূর্বক বাতিল করা যায় বা
35,000 বলতেছে চুক্তি কোন ক্ষেত্রে বাতিল বা রদ করা হবে। এখন দেখেন 1 নম্বর 3টা ক্ষেত্র বলা আছে। নিম্নলিখিত ক্ষেত্রে আপনার যে 3টা ক্ষেত্র আছে এই 3টা ক্ষেত্রে বিচার করার পূর্বেই কি করা যায়, চুক্তি বাতিল করা যায় বা রদ করা যায়। যদি চুক্তিটি বাতিলযোগ্য হয় বা বাদী কর্তৃক শেষ করা যায়, মানে চুক্তির মধ্যে এরকম কোনো আপনার বিষয় আছে যে চুক্তিটা আপনার মানে বাতিলযোগ্য, বাতিল করার মতো ক্ষমতা আছে, বাতিলও করতে পারে বা রেখেও দিতে পারে, এই ধরনের যদি কোনো ক্ষমতা দেওয়া থাকে বা বাদী কর্তৃক চুক্তিটা শেষ করে দিতে পারবে, এরকমের কোনো শর্ত যদি চুক্তির মধ্যে থাকে তাহলে সেই চুক্তি কী করা যাবে, বাতিল করা যাবে বা রদ করা যাবে। 2 নম্বরটা দেখেন, যদি অবৈধ চুক্তি হয়, অবৈধ চুক্তি হয় এবং বাদীর থেকে বিবাদীর দোষ বেশি, বাদীর থেকে চুক্তিটার কার্য সম্পাদন বা চুক্তির যে বিষয় আছে এইগুলোতে বাদীর থেকে বিবাদীর যদি দোষ বেশি হয়, চুক্তিটা অবৈধ। অবৈধ চুক্তি যে কেন হয়, যেমন ধরেন যে আপনার কোয়া হলো গোয়ার সাথে চুক্তি করেছে, কোয়া হলো ছেলে আর গোয়া হলো মেয়ে, যে 2027 সালে তারা দুইজন বিয়ে করবেন, ভবিষ্যৎ বিয়ের চুক্তি অবৈধ, ভয়েড এবি ইনিশিও, এই ধরনের চুক্তি কি করা যায় না, কার্যকর করা যায় না। জুয়া খেলার চুক্তি, জুয়া খেলতেছে, জুয়া খেলার সময় বলল যে আমি যদি হেরে যাই তাহলে আমার যে বাড়ি আছে এই বাড়ি তোর নামে লিখে দিব, আমার যে বাড়ি আছে আমার বাড়ি তোর নামে লিখে দিব। খেলতেছে জুয়া, চুক্তি করেছে কিসের, বাড়ি লিখে দেওয়ার। এই জুয়া খেলার সময় জুয়া খেলার চুক্তি আপনার অবৈধ না, জুয়া খেলাটাই তো অবৈধ। এই অবৈধ সময় যদি আপনি যদি চুক্তি করেন তাহলে সেই ধরনের চুক্তি পরবর্তীতে কার্যকর করা যাবে না। তাহলে অবৈধ চুক্তি যদি অবৈধ হয়, বাদীর থেকে বিবাদীর দোষ যদি বেশি হয়, তাহলে সেই ধরনের চুক্তি কী করা যায়, বাতিল করা যায়, রদ করা যায়। 3 নম্বর দেখেন, বিক্রয় চুক্তি বা ইজারা গ্রহণের পূর্বে আদালতের যে অর্থ দেওয়া থাকে, চুক্তির যে বিষয়বস্তু যে অর্থ থাকে, সেই অর্থ যদি পরিশোধ করতে না পারে, সেই অর্থ যদি পরিশোধ করতে না পারে, মানে একজন চুক্তি করছে, চুক্তি করার পরে আদালত আদেশ দিল যে এই চুক্তির বিষয়বস্তু বা কনসিডারেশন 5 লক্ষ টাকা আপনি আগামী 10 দিনের মধ্যে পরিশোধ করবেন, তাহলে আপনি এই বাড়ি আপনি দখল গ্রহণ করতে পারবেন। এখন ওই 5 লক্ষ টাকা সে আগামী 10 তারিখের মধ্যে পরিশোধ করতে পারল না, যখন পারবে না, যখন যে আপনার পরিশোধিত যে মূল্য দেওয়া থাকবে সেই মূল্য পরিশোধ করতে পারবে না, তখন সেই ধরনের চুক্তি কী করা যাবে, বাতিল করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা 3টা পয়েন্ট কী কী পাইলাম, 3টা পয়েন্ট পাইলাম যে যদি চুক্তিটি বাতিলযোগ্য হয় বা বাদী কর্তৃক শেষ করে দেওয়ার বা রদ করার কোনো ক্ষমতা দেওয়া থাকে চুক্তির মধ্যেই। 2 নম্বরটা, চুক্তি যদি অবৈধ হয় আর বাদী থেকে বিবাদীর দোষ যদি বেশি হয় আর বিবাদী যদি টাকা পরিশোধ করতে না পারে বা অর্থ পরিশোধ করতে না পারে। আলামিন ভাই প্রথম পয়েন্টটা বলেন তো, জোরে জোরে বলবেন। 3টা ক্ষেত্র বলা আছে, আপনি প্রথম একটা ক্ষেত্র বলেন, কোন ক্ষেত্রে চুক্তি বাতিল করা যায়, যে কোনো একটা বলেন। নির্দিষ্ট সময়ে আপনার চুক্তিকৃত টাকা পরিশোধ না করলে বা টাকা পরিশোধ করতে ব্যর্থ হইলে, অর্থ পরিশোধ করতে না পারলে। আর মুশফিক ভাই একটা বলেন। অবৈধ চুক্তি। অবৈধ চুক্তি, এই বাদী অবৈধ চুক্তির সাথে আরেকটা বিষয় আছে যেটা হলো যে বাদীর থেকে বিবাদীর দোষ বেশি, বাদীর থেকে বিবাদীর দোষ বেশি। হ্যাঁ, সৈকত ভাই বলেন, একটা বলেন। আরেকটা হচ্ছে আপনার চুক্তিটি যদি আপনার ইয়ে হয়, বাতিলযোগ্য হয়, বাতিলযোগ্য হয় অথবা চুক্তিটির মধ্যে যদি হ্যাঁ ঠিক আছে। সাবিনা, সাবিনা 3টাই বলেন তো। আমি শামীম ভাইকে একটু সাইলেন্ট রাখতেছি, শামীম ভাইকে তো শুনতেছি না, ভাই একটু কাশি হয়েছে, একটু ভাই আপনি মনোযোগ সহকারে শোনেন, আই থিঙ্ক বুঝতে পারবেন। হ্যাঁ সাবিনা বলেন, 3টা বলেন। যে ক্ষেত্রে চুক্তি বাতিল করা যায় ক্ষেত্র হচ্ছে 3টা। প্রথমটা হচ্ছে বাতিলযোগ্য, যদি এখানে চুক্তিটি এখানে দেখবেন, বাতিল এখানে কিন্তু পয়েন্টটা হচ্ছে বাতিলযোগ্য, একদম বাতিলযোগ্য, বাতিল না কিন্তু বাতিলযোগ্য। বাতিল আর বাতিলযোগ্যর মধ্যে কিন্তু হিউজ পরিমাণে পার্থক্য আছে। একটা বাতিল আর একটা বাতিলযোগ্য, দুটার মধ্যে পার্থক্য আছে। যখন জি। বাতিল হবে, বাতিল মানে পুরোপুরি বাতিল, আর যখন বাতিলযোগ্য ভয়েডেবল
তখন মানে এটা শর্ট মানে আপনার বাতিলও করতে পারে আবার কার্যকরও করতে পারে। ঠিক আছে, দুটার মধ্যে পার্থক্য জি। আছে। হ্যাঁ, তারপরে যান। যদি চুক্তিটি বাতিলযোগ্য হয় বা বাদী কর্তৃক ক্ষমতা দেওয়া থাকে, আর 2 হচ্ছে যদি চুক্তিটি অবৈধ হয় সেক্ষেত্রে বাদী থেকে বিবাদী দোষ বেশি হয় এক্ষেত্রে, আর 3 হচ্ছে বিক্রয় চুক্তির যে অর্থ পরিশোধ না হয় সেক্ষেত্রে। অর্থ পরিশোধ করতে পারে না বা অর্থ পরিশোধ করতে জি। আপনার অক্ষম হয়। অক্ষম। হ্যাঁ, এখন দেখেন যে কে আপনার এই দলিল বাতিল করার জন্য বা দলিল রদ করার জন্য আবেদন করতে পারে বা মামলা করতে পারে। শুধুমাত্র স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি, স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি কি করতে পারে, চুক্তি রদ করার জন্য মামলা দায়ের করতে পারে। এখানে কিন্তু পক্ষের কথা বলা হয় নাই, বাদীর কথা বলা হয় নাই, বিবাদীর কথা বলা হয় নাই, প্রতিনিধির কথা বলা হয় নাই, স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি। তাহলে মামলা করতে পারে কে? স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি। দেখেন, মামলা করতে হবে কতদিনের মধ্যে? 1 বছরের মধ্যে। বলা আছে কোথায়? তামাদি আইনের 114 অনুচ্ছেদে। 114 অনুচ্ছেদে বলা আছে মামলা করতে হবে 1 বছরের মধ্যে। মামলা করতে হবে 1 বছরের মধ্যে, 114 অনুচ্ছেদে বলা আছে। এখন দেখেন, এই আপনার এই চুক্তি বাতিল করার জন্য বা চুক্তি রদ করার জন্য এই মামলার কোর্ট ফি প্রদান করতে হবে কি পরিমাণ? অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি, মানে আনুপাতিক হারে কোর্ট ফি প্রদান করতে হবে। আর এখানে আপনার এই চুক্তি বাতিল করা রদ করা এটা হলো আপনার কোর্টের জন্য বিবেচনামূলক ক্ষমতা। বিবেচনামূলক ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এই 35 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। 35 ধারাতে আমরা কি কি পাইলাম? যে দেখেন, 3টা ক্ষেত্রে কি করা যায়, দলিল রদ করা যায় বা বাতিল করা যায়। আর 3টা ক্ষেত্র কি কি? দলিলটা যদি বাতিলযোগ্য হয়, বাদী কর্তৃক যদি শেষ করা যায়। 2 নম্বরটা হলো আপনার যে দলিলটা যদি, চুক্তিটা যদি অবৈধ হয়, বাদীর থেকে বিবাদীর যদি দোষ বেশি থাকে। আর 3 নাম্বারটা হলো যে অর্থ পরিশোধ যদি করতে না পারে। তাহলে এই 3টা পয়েন্ট। আর মামলা করতে পারে কে? স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি। আর 31 ধারাতে কি বলেছিলাম? 31 ধারাতে বলেছিলাম যে মামলা করতে পারে কে? মামলার বাদী, মামলার যে কোনো পক্ষ বা স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো প্রতিনিধি মামলা করতে পারে। এখন দেখেন, মামলা করতে হবে কত দিনের মধ্যে? 1 বছরের মধ্যে। কত অনুচ্ছেদে বলা আছে? ডিপয় কত অনুচ্ছেদে বলা আছে? 114। 114। 114তে বলা আছে এই আপনার মামলা, এই দলিল চুক্তি রদ করা বা আপনার বাতিল করা, এটা আদালতের কোন ধরনের ক্ষমতা? এটা ডিসক্রিশনারি পাওয়ার। বিবেচনামূলক ক্ষমতা। তারপরে দেখেন, কোন ধরনের কোর্ট ফি প্রদান করতে হবে? অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি প্রদান করতে হবে, মানে আনুপাতিক হারে কোর্ট ফি দিতে হবে। এইটা আছে আপনার 35 ধারা থেকে। দেখেন, আমাদের আজকে উচিত ছিল যে 36, 37 আর 38 ধারা শেষ করা, কিন্তু আমরা হয়তো শেষ করতে পারবো না। শেষ করতে গেলে সেশনটা শেষ হয়ে যাবে, তখন আমরা শেষ করতে পারবো না। কারণ কি, আমাদের অলরেডি প্রায় 40 মিনিট হয়ে গেছে। তো আমি আজকে আপনাদের এই 35 ধারা পর্যন্ত পড়াইলাম। আর পরবর্তী ক্লাস, আমার মনে হয় না যে পরবর্তী একটা ক্লাসে শেষ হবে। পরবর্তী আরও 2টা ক্লাস আমি নিব। পরবর্তী আরও 2টা ক্লাস আপনাদের আমি নিব। ঠিক আছে? সো এখন দেখেন, আমি আপনাদের এই যে পর্যন্ত পড়ালাম 35 ধারা পর্যন্ত, এই 35 ধারা পর্যন্ত আপনাদের মূল কাজ হবে কি, বাসায় সুন্দর করে এই 35 ধারা পর্যন্ত কমপ্লিট করে পড়া। আর আপনাদের যে আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি, অ্যাসাইনমেন্টগুলো আপনারা আগামী ক্লাস নিব আমি। আজকে শনিবার, আগামীকালকে হয়তো একটা ক্লাস নিব আপনাদের। আমি আগামীকালকে হয়তো একটা ক্লাস নিব। আগামীকালকে আপনাদের রাত 10টা থেকেই ক্লাস হবে। আগামীকালকে আপনাদের ক্লাস না নিলে সেটা আসলে একটু গ্যাপ বেশি পড়ে যাবে।
সো আমি আগামীকালকে আপনাদের ক্লাস নিব, ক্লাস হবে রাত 10টায়। আর আপনারা আগামী পরশু দিনের মধ্যে, আগামী সোমবারের মধ্যে আপনারা অ্যাসাইনমেন্টগুলো জমা দিবেন। আপনারা এই অ্যাসাইনমেন্ট দেওয়ার পরে আমি নতুন করে অ্যাসাইনমেন্ট দিব। বিশেষ করে 31, 35 আর 39 ধারার মধ্যে পার্থক্যটা, এটার উপর একটা বিস্তারিত একটা অ্যাসাইনমেন্ট দিব। সো এইটা আপনাদের একটু বেশি প্রয়োজন। সো অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করেন। আর পড়ালেখার ক্ষেত্রে আপনারা একটু সিনসিয়ার হবেন। যারা এখানে আছেন সবাই একটু স্ট্রাগল করবেন, সবাই একটু চেষ্টা করবেন, আশা করি পাস করবেন সবাই। আপনাদের সর্বোচ্চ চেষ্টা করেন, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, আমার চেষ্টা। জি। আর আশা করি কেউই এখানে ফেল করবেন না। পড়ার ক্ষেত্রে আপনাদের যে কোনো ধরনের সহযোগিতা, যে কোনো ধরনের প্রয়োজন, আমাকে যে কোনো সময় আমাকে নক করবেন। আর কারো কি কোনো প্রশ্ন আছে বা কারো কোনো মন্তব্য, কোনো কিছু আছে আজকে? আচ্ছা, রেকর্ডটা তো মনে হয় গ্রুপে দিবেন না? ওই রেকর্ডগুলো আমি গ্রুপে দিয়ে দিই, ক্লাস নেওয়ার পরে আমি দিয়ে দিই, ঠিক আছে? দু একটা কথা দেখা গেছে মনোযোগ ছুটে গেছিল। জি জি, আমি রেকর্ড ক্লাস দিয়ে দিব, গ্রুপে দিয়ে দেবো ভাইজান। আর কারো কোনো কথা আছে, কোনো কিছু আছে? আমি কিন্তু আপনাদের মানে ধরেন কম কম করে পড়াচ্ছি এবং একদম মূল রুট থেকে পড়াচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন, আপনারা যেন মূল থিমটা বুঝতে পারেন। আপনারা যে কোনো ধরনের প্রশ্ন আমাকে যে কোনো সময় করতে পারেন। আপনারা আসলে প্রশ্ন তখনই করা যায় যখন আসলে একটু বিস্তারিত আপনারা পড়বেন, তখন কিন্তু আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন চলে আসবে। সো আপনারা প্রশ্ন করতেছেন কি না এটার উপর আমি নির্ভর করে আমি অনুমান করব, প্রিজাম্পশন করব যে আপনারা বাসায় পড়ালেখা করেন কি না। সো আইনের গভীরে আপনাদের ঢুকতে হবে। যখন আপনারা আইনের গভীরে ঢুকবেন তখন আপনাদের মনে বিভিন্ন রকমের প্রশ্ন চলে আসবে, বিভিন্ন রকমের প্রশ্ন চলে আসবে। ঠিক আছে, আজকের ক্লাস আশা করি এখানেই সমাপ্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৃষ্টি হচ্ছে, নিজের খেয়াল রাখবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।